মির্জা আব্বাসের সঙ্গে রাত কাটানোর সেই ভিডিও নিয়ে সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে যা জানালেন মমতাজ। রাজনৈতিক অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছে একটি ভাইরাল ভিডিও। সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, যিনি সম্প্রতি দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেয়েছেন, সেই মুক্তির পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা আব্বাসের বাসায় রাত কাটানোর অভিযোগ উঠেছে। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আজ সংবাদ সম্মেলন করে কান্নায় ভেঙে পড়েছেন এমপি মমতাজ নিজেই। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতাজ বেগম চোখের জল ফেলতে ফেলতে বলেন, আমি জেল থেকে বের হয়ে এসেছি একটা ভাঙা মন নিয়ে। আমার পরিবার, আমার সন্তানরা, আমার গান সবকিছু থেকে দূরে ছিলাম। মুক্তির পর আমি শুধু একটা নিরাপদ জায়গা খুঁজছিলাম। মির্জা আব্বাস ভাইয়ের বাসায় গিয়েছিলাম শুধু দোয়া ও পরামর্শের জন্য, কিন্তু কেউ কেউ এটাকে অন্যভাবে প্রচার করছে। এটা আমার সম্মানের ওপর আঘাত। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা যখন ভিডিওটির বিষয়ে প্রশ্ন করেন, তখন মমতাজ আরো কেঁদে ওঠেন। তিনি বলেন, ওই ভিডিওটা রাত 11টার দিকে তোলা। আমি আব্বাস ভাইয়ের বাসায় গিয়েছিলাম তার স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করতে। আমরা রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। হঠাৎ কেউ বাইরে থেকে ভিডিও কল করে ফেলেছে, কিন্তু সেখানে কোনো অনৈতিক কিছু হয়নি। আমি একজন মা, একজন শিল্পী, একজন রাজনীতিবিদ। আমার চরিত্র নিয়ে এমন অপপ্রচার কেন? কে করছে এসব? মমতাজের কথায় উঠে আসে তার কারাবাসের কষ্টের কথাও। তিনি বলেন, জেলে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। শারীরিক, মানসিক নির্যাতন, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সব মিলিয়ে ভেঙে পড়েছিলাম। মুক্তির পর প্রথম যাকে ফোন করেছিলাম তিনি মির্জা আব্বাস ভাই। তিনি বলেছিলেন, আয় বোন, আমার বাসায় আয়, তোর জন্য দোয়া করব। আমি গিয়েছিলাম সেই আশ্বাসে, কিন্তু এখন দেখছি সেই ভালোবাসাকে কলঙ্কিত করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যায় রাতের অন্ধকারে মমতাজকে মির্জা আব্বাসের বাসার গেট দিয়ে ঢুকতে। কিছুক্ষণ পর বাসার ভেতরের আলো জ্বলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ক্লিপ নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন। কেউ বলছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র, কেউ বলছেন ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ। তবে মমতাজ দাবি করেছেন, আমার সঙ্গে আব্বাস ভাইয়ের সম্পর্ক ভাই বোনের মতো। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, কারাবরণ করেছি। এটা কোনো গোপন রাত্রি যাপন নয়, এটা ছিল একটা সহানুভূতির সাক্ষাৎ। সংবাদ সম্মেলনে মমতাজ আরো বলেন, যারা এই ভিডিও ছড়াচ্ছে তারা আমাদের রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে চায়। তারা জানে মমতাজ আর মির্জা আব্বাস একসঙ্গে থাকলে জনগণের মধ্যে আশা জাগে, তাই তারা এমন নোংরা প্রচার চালাচ্ছে। আমি কাঁদছি না শুধু নিজের জন্য, কাঁদছি আমার দেশের রাজনীতির এই অবস্থা দেখে। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। মমতাজ আপা মুক্তি পাওয়ার পর দলের অনেক নেতার সঙ্গেই দেখা করেছেন। আব্বাস ভাইয়ের বাসায় যাওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু লোক এটাকে বিকৃত করে তুলে ধরছে। মমতাজ তার বক্তব্যের শেষে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সত্য প্রকাশ পায়। আমি আমার সম্মান রক্ষা করব। আমার গানের মাধ্যমে, আমার রাজনীতির মাধ্যমে জনগণের পাশে থাকব। কিন্তু এমন মিথ্যা অভিযোগ আমাকে আর কাঁদাতে পারবে না। আমি শত্রু থাকব। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অনেকে মনে করছেন এটা আসন্ন নির্বাচনকে সামনে রেখে চরিত্র হরণের একটা অংশ। আবার কেউ কেউ বলছেন এতে মমতাজের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে মমতাজ নিজে বলেছেন, আমি ভেঙে পড়ব না। জনগণ আমাকে চেনে, আমার গান চেনে, আমার লড়াই চেনে। শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে, জানালেন জামায়াত আমির। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও জামায়াত নেতার নিহতের ঘটনায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল 11টার দিকে রাজধানীর মিরপুর 10 নম্বর পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমানের নিজ নির্বাচনী আসনের প্রধান নির্বাচনী কার্যালয় ও জামায়াতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নেই।
এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। তিনি বলেন, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। এর আগে গতকাল বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। এ সময় নিহত হন জামায়াতের স্থানীয় নেতা রেজাউল করিম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়, তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। খুলশীতে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৮। চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় চট্টগ্রাম ১০ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালির নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গণসংযোগ চলাকালীন হঠাৎ করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে জামায়াতের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে শামসুজ্জামান হেলালি অভিযোগ করে বলেন, অতর্কিতভাবে স্থানীয় বিএনপির লোকজন আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালিয়েছে, এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। এদিকে হামলার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই ঘটনায় এখনো কোনো মামলা বা আটক সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, সিইসির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। বৈঠকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে তাকে জানিয়েছেন সিইসি। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত জানান, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছিলেন যে নির্বাচন উৎসব মুখর হবে। একই সঙ্গে বাংলাদেশে একটি উৎসব মুখর নির্বাচন হবে আশা প্রকাশ করেন ক্রিস্টেনসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময় আমি যেমনটি বলেছিলাম, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমি উচ্ছ্বসিত এবং এর ফলাফল আমি দেখতে আগ্রহী। চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৩০। শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রমাশনের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠের নির্ধারিত দিনক্ষণ ছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা অনুষ্ঠান স্থলে হাজির হন। দুপুরের দিকে অনুষ্ঠান শুরুর মুহূর্তে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী সমর্থকরা সমানে সারিতে চেয়ার বসতে না পেরে হট্টগোল শুরু করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা এবং দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করে। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা করে। এতে আমাদের দলের কমপক্ষে ১৫ জন কর্মী সমর্থক আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, উগ্রবাদী জঙ্গি জামাতিরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা দেশকে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতের ইশতেহার অনুষ্ঠান শুরুর প্রাককালে পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।